আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ঘোষণার পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একের পর এক দেশের স্বীকৃতিতে দিশেহারা পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো স্বীকৃতির ঘোষণা দেন। তিনি এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দীর মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। পাউলো আরও জানান, 18 সেপ্টেম্বর পর্তুগিজ মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য রোববার পর্যায়ক্রমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েল ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। অস্ট্রেলিয়াও পরে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতির পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন বলেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও কাছাকাছি নিয়ে আসছে। তার মতে, হয়তো এটি আগামীকাল যুদ্ধ বন্ধ করবে না, তবে এটি সামনে এগিয়ে যাওয়ার একটি ঐতিহাসিক ধাপ। গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী অভিযান, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন এবং চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই স্বীকৃতিকে তিনি কার্যকর ও স্থায়ী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই ধারার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। ইসরায়েলি সরকারের কয়েকজন মন্ত্রীও বলেছেন, এ ধরনের স্বীকৃতি বাস্তবতা বদলাতে পারবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একমাত্র পথ হলো সরাসরি আলোচনা। যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতির প্রচেষ্টা হামাসকে শক্তিশালী করবে এবং ইসরায়েলকে উস্কে দেবে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি এই প্রচেষ্টাকে অকার্যকর ও বৈরী বলে উল্লেখ করেন। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75 ভাগই ফিলিস্তিনকে ইতোমধ্যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীন ও রাশিয়া 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। ব্রিটেন ও কানাডার মতো পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো এই তালিকায় যোগ দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে 4 জনই এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্র অনেকটা একঘরে হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অনেক বড়। এটি একদিকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নতুন করে আস্থা ফিরিয়ে আনছে, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক মঞ্চে চাপে ফেলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের চিত্র আন্তর্জাতিকভাবে ক্ষোভ বাড়াচ্ছে, যা আরও অনেক দেশকে স্বীকৃতির পথে ঠেলে দিতে পারে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্থ জবেল শহরে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় একই পরিবারের 3 শিশু ও তাদের বাবাসহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 2 জন। নিহত 4 জনই মার্কিন নাগরিক। রোববারের এই হামলার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। তারা জানিয়েছে, মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আহতদের মধ্যে নিহত শিশুদের মাও রয়েছেন। নিহত 3 শিশুর নাম সেলিন, হাদি ও আসির। তাদের বাবা মা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ইসরায়েল দাবি করছে, এই অভিযানে হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে, তবে তারা স্বীকার করেছে বেসামরিক লোকজনও প্রাণ হারিয়েছে। প্রায়ই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তেল আবিবের দাবি, ইরান সমর্থিত এই সংগঠন যাতে পুনরায় সামরিক শক্তি গড়ে তুলতে না পারে সেজন্যই এসব অভিযান চালানো হয়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে নতুন হত্যাযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যে নৃশংস অপরাধ চালানো হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। মোদীর এই আহ্বান এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এরপর থেকে মোদী স্বদেশী অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ শুরু করেন। মোদীর সমর্থকরা ইতিমধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপেলের মতো ব্র্যান্ড, যেগুলো ভারতের বাজারে বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয়। জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, অথচ বুঝি না এগুলো আমাদের দেশের নয়। এগুলো বাদ দিতে হবে। আমাদের উচিত কেবল ভারতের তৈরি পণ্য কেনা, যদিও তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশীয় পণ্য কেনার উপর জোর দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। দোকানদারদেরও তিনি দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ভারতের 140 কোটির বিশাল ভোক্তা বাজার বহু বছর ধরে মার্কিন কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু বড় শহর নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রসার ঘটেছে, বিশেষত অনলাইন জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে। সম্প্রতি অনেক ভারতীয় কোম্পানি নিজেদের স্থানীয় পণ্য প্রচারে জোর দিয়েছে। এদিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল শীঘ্রই ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় কূটনীতিকদের ধারণা, এই সফর দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন কমাতে সহায়ক হতে পারে। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আফগানিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের 1 ইঞ্চি জমিও তারা কাউকে দেবে না। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসুদ্দিন ফিতরাত বলেন, কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়। সম্প্রতি অনেকে দাবি করেছে যে তারা বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে, কিন্তু আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কোনো চুক্তির মাধ্যমে দেয়া সম্ভব নয়। আমরা এই ধরনের চুক্তি চাই না। 2021 সালে তালেবান যোদ্ধারা কাবুল ঘিরে ফেলার সময় মার্কিন সেনারা তড়িঘড়ি করে বাগরাম ঘাঁটি ত্যাগ করে। এর 4 বছর পর সেই ঘাঁটি ফেরত পাওয়ার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। রোববার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগানিস্তান যদি ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে না তুলে দেয় তবে খারাপ কিছু ঘটবে। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্র নির্মাণ করেছে, তাই যুক্তরাষ্ট্রের হাতেই ফিরিয়ে দিতে হবে। ওয়াশিংটনের পক্ষ থেকে মূলত আফগানিস্তানের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঘাঁটি ফেরত নেওয়ার চেষ্টা চলছে। তবে চীনের নিকটবর্তী অবস্থান হওয়ায় বাগরাম হারানো নিয়ে ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হতাশা জানিয়েছেন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে ঘাঁটি ফেরত দেওয়ার দাবি করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 2020 সালে তালেবানের সঙ্গে একটি চুক্তি করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। পরের বছর 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মার্কিন সেনারা আফগানিস্তান থেকে সরে যায়। ওই বছরের জুলাই মাসে তালেবান যোদ্ধারা কাবুলমুখী অগ্রযাত্রা শুরু করলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং মার্কিন সেনারা হঠাৎ বাগরাম ঘাঁটিতে করে পালিয়ে যায়। এর পরপরই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং তালেবানের বিরুদ্ধে আর কোনো প্রতিরোধ করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এ পর্যন্ত অন্তত 7টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার 7টি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। প্রশ্ন উঠেছে, আসলেই কি তিনি এসব যুদ্ধ থামিয়েছেন, নাকি এটি কেবল রাজনৈতিক গলাবাজি? হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প যেসব সংঘাতের কথা উল্লেখ করেছেন তা হলো ইরান, ইসরায়েল, রুয়ান্ডা, কঙ্গো, আর্মেনিয়া, আজারবাইজান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, মিশর, ইথিওপিয়া এবং সার্বিয়া, কসোভো। গত জুনে ইসরায়েলের ইরানে হামলার পর 12 দিনের সংঘাতে শতাধিক মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও দুই দেশের দ্বন্দ্ব অমীমাংসিত রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের কিছু ভূমিকা থাকলেও শান্তি এখনো আসেনি। অন্যদিকে গত জুনে ওয়াশিংটনে বৈঠকের পর শান্তি চুক্তি হলেও পরের মাসেই কঙ্গোতে বিদ্রোহীরা 140 জনকে হত্যা করে। সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি।
আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে কারাবাখ অঞ্চল নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা ছিল। আগস্টে চুক্তি হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। আর্মেনিয়ার সংবিধান পরিবর্তন নিয়ে জটিলতা আছে। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে জুলাইয়ে সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতি হলেও বিরোধ মেটেনি। ট্রাম্প দাবি করেন বাণিজ্য চাপ প্রয়োগ করে তিনি দুপক্ষকেই রাজি করান। ভারত পাকিস্তানের মধ্যে মে মাসে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়। পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিলেও ভারত বলছে তাদের চাপে সমঝোতা হয়েছে। দ্বন্দ্ব এখনো অমীমাংসিত। মিশর ইথিওপিয়ার মধ্যে নীল নদের পানি বণ্টন নিয়ে বিরোধে ট্রাম্প মধ্যস্থতার দাবি করেন, তবে কোনো চুক্তি হয়নি। ইথিওপিয়া বাঁধ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে। মিশর এটিকে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে। সার্বিয়া কোসোভোর মধ্যে 2020 সালে ট্রাম্প অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করিয়েছিলেন, কিন্তু তা থমকে গেছে। ইউরোপীয় নেতাদের আলোচনাতেও বড় কোনো অগ্রগতি নেই। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সীমিত ভূমিকা রাখলেও বেশিরভাগ সংঘাত এখনও চলমান। তাই 7টি যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির পরপরই ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ হিসেবে সহাবস্থান ছাড়া কোনো বিকল্প নেই। তাই এখন ভারতেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা শত্রুতা বজায় রাখবে নাকি আস্থার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলবে। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক কোনোভাবেই এগোবে না। তার ভাষায় ভারতের সঙ্গে আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। তিনি স্মরণ করিয়ে দেন, ভারত ও পাকিস্তান এখনো পর্যন্ত 4 বার যুদ্ধে জড়িয়েছে। এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে, অথচ সেই অর্থ ব্যয় হতে পারত শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধিতে। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয়। পাকিস্তানের ভেতরে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ বুনিয়ানুম মারসুস নামে পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ফরাসি রাফালে ছিল। 87 ঘন্টা স্থায়ী সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও উভয় পক্ষই প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়। শাহবাজ আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি, তবে শর্ত হলো সেই আলোচনা হতে হবে সমতা ও সম্মানের ভিত্তিতে। ন্যায্যতা দিয়ে যে কোনো আলোচনার পথ চলা উচিত। কাতারের উপর ইসরায়েলের হামলার পর এবার তুরস্ককে সম্ভাব্য পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলপন্থী মহল। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করেছেন, তুরস্ক ভুল করে ন্যাটো সদস্যপদকে রক্ষা কবচ ভাবছে। ইসরায়েলি রাজনীতিক মেয়র মাসরিও সামাজিক মাধ্যমে লিখেছেন, আজ কাতার, কাল তুরস্ক। বিশ্লেষকরা বলছেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও সিরিয়া পুনর্গঠনে ভূমিকা তেল আবিবকে অস্বস্তিতে ফেলেছে। গত আগস্টে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ওমের ওজকিজিলস্টিকের মতে, আঙ্কারা মনে করেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উপর পুরোপুরি নির্ভর করা যাবে না। কাতারের ঘটনায়ও ওয়াশিংটনের ভূমিকা তুরস্কের কাছে আস্থা কমিয়েছে। বিশ্লেষকদের মতে, সিরিয়ার সামরিক ঘাঁটি স্থাপন, সাইপ্রাসে ইসরায়েলের বাড়তি উপস্থিতি এবং গ্রিক সাইপ্রিয়টের সঙ্গে জোট আঙ্কারার জন্য বড় হুমকি। নিরাপত্তি বিশেষজ্ঞরা মনে করেন, হামলা মোকাবেলায় তুরস্ককে আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা জোরদার করতে হবে এবং কাতার, জর্ডান ও ইরাকের সঙ্গে আঞ্চলিক জোট গড়তে হবে। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।